অনেকেরই ধারণা চাইলেই নিউজ প্রেজেন্টার হওয়া যায়, খুব ইজি একটা কাজ। হ্যাঁ, চাইলে যে কোনো কিছুই করা যায়, তবে তার জন্য ডেডিকেশন লাগবে। একদিক থেকে চিকন করে ঘাম বেরোচ্ছে, আরেক দিক থেকে খুশিতে চোখে পানি চলে আসতেছে যে ফার্স্ট টাইম ইন অন এয়ার। তো রাশেদ ভাই আমাকে বলছে যে তোমার বিয়ের প্রপোজাল আসছে। আমি আমার বিয়ের প্রপোজাল আসছে মানে? বলে কি হ্যাঁ, আমাদের প্রবাসী এক ভাই তোমাকে বিয়ের জন্য প্রপোজাল দিচ্ছে। মানে মুড়ি মাখানোতে আমরা মুড়ি মাখাই না ইফতারে বা অন্য কিছুতে, এটা জিলাপি দেওয়ার পক্ষে না জিলাপি না দেওয়ার পক্ষে? দুইটাই ভাল লাগে, জিলাপি দিলে আরো ভাল লাগে। এমন সে বস্তু পৃথিবীতে নেই, কিন্তু তোমার আমার মুখের কথায় আছে। মানে এমন একটা বস্তু নিয়ে আমরা কথা বলি, ঘোড়ার ডিম। এক্স্যাক্টলি বাবা। এখন অন এয়ারে হবা, একটা ফিক্সড টাইমে তোমাকে অন এয়ার হতে হবে। ইউ ক্যানট সে দ্যাট যে আমি ট্রাফিকে ছিলাম আর অন্য কাজ ছিল আর কিছুই না। মানে নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে শুধুমাত্র নিউজ প্রেজেন্টারকেই মানে দেখা যায় গান পয়েন্টে রাখা হয়। যে কোনো ভুল বা যে কোনো খারাপ, যে কোনো ভালো, সব কিছুর জন্য লায়াবল হচ্ছে নিউজ প্রেজেন্টার। নিউজ পড়ছি, আমার এই পর্যন্ত ব্লাড চলে আসছে, বাট আমি কন্টিনিউ নিউজ পড়ে যাচ্ছি। প্রডিউসার আমাকে বলছে দৃষ্টি ব্লাড, তারপর আমি কি করলাম, নিউজে জাস্ট এভাবে সরিয়ে দিয়ে আমি নিউজটা কন্টিনিউ করলাম। ওয়েলকাম টু ডাবল ফেস। সো ডাবল ফেস এই এপিসোডে আমরা আজকে একজন অতিথিকে পেয়েছি। তিনি সবারই পরিচিত মুখ, সংবাদ উপস্থাপনার সাথে বহুদিন যুক্ত। তিনি হচ্ছেন চ্যানেল 24 এর সাবিহা নিগার দৃষ্টি। তো দৃষ্টি আপুকে আজকে আমরা পেয়েছি। দৃষ্টি আপুর কাছ থেকে আমরা সব তথ্য জানার চেষ্টা করব। এই ডাবল ফেস আসলে তোমার কয়টা ফেস? থ্যাংক ইউ সো মাচ রিশান। তোমার এই প্রোগ্রামটার নাম শুনে আমার খুব একটা নেগেটিভ ভাইব কাজ করেছে। যেদিন ফার্স্ট তুমি আমাকে বললা, মনে আছে যে আপু প্রোগ্রাম একটা শুট করবো তোমাকে নিয়ে, নাম হচ্ছে ডাবল ফেস্ট। আমি বললাম যে ও মাই গড, ডাবল ফেস্ট মানে কি? তোমার কি আমাকে ডাবল ফেস্ট মনে হয় নাকি? তারপর তুমি আমাকে যখন বললা ডাবল ফেস্ট মানে হচ্ছে যে বোথ সাইড কাজ ম্যানেজ করে যারা, 2-3টা কাজ, তাদেরকে জানা বোঝার যে প্রোগ্রাম, সেটাই তুমি বলেছো যে ডাবল ফেস্ট। সো আমি ডাবল ফেস্ট ইন এ সেন্স, যেহেতু আমি 2টা প্রফেশনে কাজ করি, ডাবল ট্রিপল ফেস্টও বলতে পারো, মাল্টিফেস। মাল্টিফেস্টও বলতে পারো। আমরা আসলে ডাবল ফেস্টটা নাম দিয়েছি, কিন্তু আমরা আসলে যাদেরকে অতিথি আনছি তারা আসলে মাল্টি কাজ করে, একটা কাজের সাথে তারা যুক্ত না। সো আমরা এটাকে কি বলতে পারি, ডাবল ফেস কাম মাল্টি পারফর্মার। আচ্ছা, তোমার কাছে প্রথম জানতে চাই, তুমি তো 2টা প্রফেশনের সাথে আছো, তার পাশাপাশি তুমি টিভিসি করো আর অনেক কিছু করছো। প্রথম জানতে চাই যে প্রথম মানে কাজ কি ছিল? নিউজে আমার ক্যারিয়ার শুরু হয়েছে 2006 সালে, সিএসবি নিউজ। আমার মনে হয় তখন তুমি অনেক ছোট ছিলা। হ্যাঁ, আমি মানে 2007 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা, তার মানে হচ্ছে 10-এ পড়ি সে সময়। আমিও যে তখন খুব বেশি বড় ছিলাম তাও না। 2006 সালে আমি জাস্ট আমার এইচএসসি কমপ্লিট করে দেন আমি জাস্ট ইউনিভার্সিটিতে জয়েন করেছি। আমার মনে হয় 2nd সেমিস্টার বা 3rd সেমিস্টার মনে হয় চলছিল তখন। আমি নিউজ পেপার সকালবেলা, আমাদের বাসার অভ্যাস, মানে আমারও একটা অভ্যাস বাবার কাছ থেকে পাওয়া, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নিউজ পেপার পড়ি সবাই, একটু হলেও জাস্ট হেডলাইন হলেও পড়ে, চা খেতে খেতে পড়ে, তারপরে ধরো যে যার মতো কোচিংয়ে চলে যাওয়া বা ইউনিভার্সিটির জন্য রেডি হওয়া, বা তার আগে স্কুল কলেজ যেটা যখন ছিল তখন ওটা করতাম। তো একদিন পেপার পড়তে পড়তে দেখি যে জবস A1, জবস A1 সবাই চিনে। তো ওটা দেখে আমার মনে হলো যে আরে আলে এভাবে নিউজ প্রেজেন্টেশনের কোর্স করা যায়, তার আগে কোনো ধারণাই ছিল না, বুঝছো। তারপর আমি মাকে বললাম যে আম্মু আমি এই কোর্সটা করতে চাই। আমার আম্মা প্রথমে বললো যে কি দরকার, একদম ফার্স্ট কি দরকার। আব্বুকে বললাম, আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে করো। তো পরের দিনই আম্মা আমাকে নিয়ে গেল জবস A1-এ। তো সেখান থেকে 2 মাসের একটা কোর্স ছিল। তো এই 2 মাসের কোর্সটা আমি করলাম, সেটা 2006-ই ছিল। 2006-এর ধরো এপ্রিল-মের দিকের হবে হয়তো। তো আমি কোর্সটা যখন করছিলাম, ওখানে আমার যারা মেন্টর ছিলেন 3জন খুব পরিচিত মুখ, স্বনামধন্য 3জন ছিলেন। তো ওনারা আমার কথা বলার স্টাইল বা আমার যে নিউজ কোর্সে যে কিভাবে কোর্সে আমাদেরকে মানে প্র্যাকটিস বা ট্রেন্ড আপ করা হতো, তো তখন উনি আমাকে বলছিলেন যে তোমার মানে প্রেজেন্টেশনটা ভালো হয়। তো তখন ধরো আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে আচ্ছা ঠিক আছে আমি তো তাহলে পারবো। তো ওই সময়ে ওইখান থেকেই বলা হলো যে আপনারা সিভি রেডি করেন, রেডি করে যতগুলো চ্যানেল আছে বাংলাদেশে, তখন মোটামুটি ধরো এনটিভি, RTV, বাংলা ভিশন, তারপর ATN বাংলা,
এই চ্যানেলগুলো ছিল, তখন কোনো নিউজ চ্যানেল বাংলাদেশে ছিল না, হ্যাঁ মিক্স চ্যানেলগুলো ছিল। তো ফার্স্ট টাইম আমি এনটিভিতে যখন আমি সিভি দিলাম, এনটিভি থেকে আমার প্রথম কলটা আসে। তো এনটিভিতে দিয়ে কিছুদিন পরে আর কি কলটা যখন আসে, তো মিনওয়াইল সিএসবি নিউজের অ্যাড আসলো তোমার পেপারে বিশাল বড় করে, যে বাংলাদেশের প্রথম নিউজ চ্যানেল আসছে। অ্যান্ড আমার বাসা যেহেতু উত্তরায় ছিল সেই টাইমে, তো সিএসবি নিউজও ছিল উত্তরায় অফিসটা। তো ওটা দেখে আমার কাছে মনে হলো যে ওয়াই নট, আমি এখানে একটু অ্যাপ্লাই করে দেখি। আমি জাস্ট ওখানে জাস্ট সিভি একটা ড্রপ করলাম। তো এনটিভিতে যেদিন আমার ড্রাই রানের জন্য আমাকে কল করা হলো, ড্রাই রান তো না, জাস্ট ইন্টারভিউর জন্য কল করা হলো, ইন্টারভিউ দিলাম, কথাবার্তা হলো, সিলেক্টেড হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এনটিভিতে ফার্স্ট সিলেক্টেড হলাম। তো ড্রাই রানের জন্য যেদিন আমাকে ডাক পেলাম, সেদিন আমি সিএসবি থেকেও ডাক পেলাম অ্যাট এ টাইম। মানে তুমি দুইটা অফার একটাকে গেট করতে হবে, হ্যাঁ একটা সিলেক্ট করতে হবে। সিএসবি থেকে আমাকে ডাকলো, সিএসবিতে একটা মানে বড় চাঙ্ক অফ মানে ওই টাইমে পিপল রিক্রুটমেন্ট হচ্ছিল, সবাই হচ্ছে তোমার আন্ডারগ্র্যাড, ম্যাক্সিমাম আন্ডারগ্র্যাড। তো দেখা যাচ্ছে যে সবই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ম্যাক্সিমাম হয়তো অনার্স কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে জয়েন করেছে, এরকম আর কি ম্যাক্সিমাম ছিল। তো পরে এই এনটিভিটাও তো আমার হয়েই আছে, সিএসবিটাও হয়ে গেল। তো আমি একদিন ড্রাই রান করলাম এনটিভিতে, সেকেন্ড দিন আর ড্রাই রানে যেয়ে আমি আর ড্রাই রানটা করি নাই, কারণ ওই সেম টাইমে আমাকে সিএসবি থেকে কল করে বলছে যে আপু আজকে আপনার ড্রাই রান। তো আমি চলে আসছি সিএসবিতে ড্রাই রানটা না করে। তো সিএসবিতে যখন এসে দেখলাম যে এত মানে ডিফারেন্ট একটা চ্যানেল, লাইক অন্যভাবে আসতেছে, সবচেয়ে ভালো লাগছে যে নিউজ চ্যানেল, এরকম চ্যানেল হয়নি এর আগে কখনো। তো সিএসবিতে জয়েন করে ফেললাম পার্ট টাইমার নিউজ প্রেজেন্টার কাম। দর্শক যারা আছে তারা এই যে এনটিভির যারা আছেন তারা কিন্তু ভাবতে পারে যে কেন এনটিভিতে জয়েন করেনি, সেটা আমরা জানবো। তারপর সিএসবিতে, তো সিএসবিতে যেটা ছিল যে আমরা যারা জয়েন করেছিলাম ওই টাইমে, তো আমাদের সবারই ডেজিগনেশন সেম ছিল, সবার বলতে গেলে যে ওই ধরো যারা আন্ডারগ্র্যাড ছিলাম, পার্ট টাইমার নিউজ প্রেজেন্টার কাম অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার। কাজ সিএসবি থেকে যারা আমরা শুরু করেছি ক্যারিয়ার, সবাইকেই আমাদেরকে লাইক সব ধরনের কাজ একসাথে করে সিমুলেশন হয়েছে, আমাদের ট্রেনিং হয়েছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, তারপর এনডিটিভি মিডিয়াগুলোর অনেকগুলো ট্রেনিং আমাদের, লাইক 3 থেকে 4 মাসের ট্রেনিং হয়েছিল। আচ্ছা, সো ওই যে একটা গ্রুম আপ হয়েছে, যে আমি রিপোর্টিংও করেছি, আমি এডিটও করতে পারি, আমি মেকআপও করতে পারি, আমি নিউজও পড়তে পারি, আমি প্রোগ্রামও করতে পারি, আমি লাইক হ্যাঁ অল ইন অল। ওই টাইমে আমাদেরকে এটাই শেখানো হয়েছিল যে নিউজ প্রেজেন্টার বা রিপোর্টার বলে কোনো কিছুই নাই, ইউ হ্যাভ টু বি আ নিউজম্যান। হ্যাঁ, তো ওইটাই মাইন্ডসেট এখনো পর্যন্ত। তুমি যদি আমাকে এখন বলো যে দিশাবু আপনাকে রিপোর্টিংয়ে যেতে হবে, আই ক্যান। ওকে, সো এটা তো অবশ্যই পজিটিভ দিক। তো ওই শুরু হলো 2006-এর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে শুরু করলাম। তারপর ওইখান থেকে ক্যারিয়ার শুরু আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত তোমাদের দোয়ার, দর্শকদের ভাল লাগা বা নিজের একটা ভাল লাগার জায়গা, পড়েই যাচ্ছি নিউজ, পড়েই যাচ্ছি নিউজ। আজকেও আছে, হ্যাঁ আজকেও আছে। সিএসবির পরের সিএসবি তো একটা জার্নি যেটা ছিল সেটা অল্প দিনের একটা জার্নি ছিল। 2007-এর সেপ্টেম্বরে 6 তারিখে সিএসবি শাটডাউন হয়ে যায় সাম পলিটিক্যাল রিজন। তো সেপ্টেম্বর থেকে আমি জানুয়ারি পর্যন্ত জাস্ট একটা প্রোগ্রাম করতাম 21 টিভিতে। হ্যাঁ, তখন আমি 21 টিভিতে জয়েন করি নাই, জাস্ট আমি একটা প্রোগ্রাম করতাম। তারপর ফেব্রুয়ারিতে আমাকে 21 টিভি থেকে বলা হলো যে আপু আপনি নিউজে জয়েন করেন, নিউজ প্রেজেন্টার হিসেবে জয়েন করেন, আপনি যদি চান আপনি ফুল টাইম করতে পারেন। যেহেতু আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নাই, তো পার্ট টাইমও করতে পারেন। তো আমি পার্ট টাইমই চুজ করলাম যে ঠিক আছে, আমার পড়াশোনা তো কমপ্লিট করতে হবে ডেফিনেটলি। তারপর ক্যারিয়ার শুরু আবার নতুন করে 21 টিভি থেকে 2008-এর ফেব্রুয়ারি থেকে। তো নিউজ পড়তেছি, প্রোগ্রাম করতেছি করে দেন 2012 সালে আমি আবার জয়েন করলাম হচ্ছে চ্যানেল 24-এ। ওকে, ইটস বিন এ লং জার্নি। চ্যানেল 24-এ এখনো পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। সো 3টা চ্যানেলে আমার কাজ করা হয়েছে আর কি, নিউজ এন্ড প্রোগ্রাম। এবং প্রথম যেটা আসলে সিএসবি একেবারে নিউজ পার্সোনালিটি তৈরি করার জন্য আসলে যা যা প্রয়োজন সবকিছু, যেরকম বলছিল যে আমাকে এখন রিপোর্টিং এ যদি পাঠানো হয় আমি রিপোর্টিং এ চলে যেতে পারবো। সো এই যে নিউজ পার্সোনালিটি তৈরি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। শুধুমাত্র পড়ার ক্ষেত্র থেকে বের হয়ে এই জিনিসটা সেন্স থাকলে প্রেজেন্টেশন অনেকটা সহজ হয়। অনেকটা বড় গ্যাপ হয়ে গেছে যে যেহেতু আমি রিপোর্টিংটা অনেক দিন করি না। আমার মনে আছে আমাকে যখন ফার্স্ট টাইম সিএসবি থেকে রিপোর্টিং এ
রিপোর্টিংয়ে পাঠানো হলো। প্রথম আমি রিপোর্টিংয়ে গিয়েছিলাম হচ্ছে RAB 1-এ। হ্যাঁ, RAB 1-এ আমি যে ভয়ে মানে আমি লিটারালি কাঁপতেছি যে ও মাই গড, মানে লাইক ইউনো ছোট ছিলাম, বয়স কম ছিল, এত মানুষ আর কে কেমন জানি না। আচ্ছা, যে আমার সাথে লাইক ক্যামেরা পার্সন ছিল সেই আমাকে লাইক কুল করে না, মানে লাইক উনি আমাকে সামলাচ্ছিল যে আপু কিছু হবে না, আমরা যাচ্ছি, আমি আছি, অসুবিধা নেই। তারপর ওখান থেকে জাস্ট ফুটেজ নিলাম যতটুকু কিছু করে। ইনফ্যাক্ট ক্রাইমের একটা রিপোর্টিংয়ে আমাকে পাঠানো হয়েছিল ফার্স্ট, ওটাতেই আমি যাই। তারপরে আমি অফিসে এসে আমি কান্নাকাটি শুরু করেছি, আমি আর এগুলাতে যাব না, আমি কোনো ক্রাইম রিপোর্ট করতে পারবো না, মানুষজন তাকা থাকে, আমি যাবো না। সেই লজ্জার ব্যাপার। এবার একটু এটা তো রিপোর্টিং এ শুনলাম, এবার প্রেজেন্টেশন নিয়ে জানতে চাই। প্রথম দিন যেদিন অন এয়ার হবে, লাইভ নিউজ পড়তে হবে, সেদিনকার অভিজ্ঞতা কি ছিল? আচ্ছা, যেদিন আমার CSB তে প্রথম যেদিন নিউজ ছিল, সেদিন আমার নিউজ ছিল দুপুর 2টায়। নিউজ লাইক আয়াতুল কুরসি পড়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সেই মানে এক্সপেরিয়েন্স বলে বোঝানোর মতো না। মানে একদিক থেকে চিকন করে ঘাম বেরোচ্ছে, আরেক দিক থেকে খুশিতে চোখে পানি চলে আসতেছে যে ফার্স্ট টাইম ইন অন এয়ার। তো ওইটার অন্যরকম ভালো লাগে। আর ঈশান, তুমিও নিশ্চয়ই এটার ভিতর দিয়ে গেছো, এই এক্সপেরিয়েন্স তোমার আছে। এখনো অনেকেই মনে করে যে আচ্ছা মানে লাইভ পারফরম্যান্স আসলে ইটস সো টাফ, এটা এত টাইমিং এর ব্যাপার। ওইটা ওই সময় ধরো বয়স এত কম, তারপরে হচ্ছে লাইক নিউজ চ্যানেলের যেই জিসটা আমাদের ভেতরে আছে ওইটা আমরা এক্সপ্রেস করতে পারতেছি, এক্সপোজ করতে পারতেছি, এটা অন্যরকম ছিল, বুঝছো? হ্যাঁ, তবে এই জিনিসটা আমার মাথায় কখনোই আসে নাই যে একদম মানুষকে আমাকে চেনাইতে হবে, বা ধরো মানুষজন আমাকে চিনতেছে, জানতেছে, একটু অন্যরকম ভাবে চলি, এইগুলো কখনো আমার মধ্যে কাজ করে না। আমরা আসবো একটু পরে আসবো, এখন জাস্ট যাত্রাটা আমরা শুনলাম। আরেকটা বিষয় জানি, সেটা তো আমরা নিউজ ক্যারিয়ার সম্পর্কে জানলাম এতদিন, 2006 থেকে এখন 2024, তার মানে প্রায় 18 বছর। সো 18 বছর বয়সে অনেকে না, যদিও দৃষ্টি আপু এখনো দেখতে 18 বছর বয়সী কন্যাদের মতোই। যাই হোক, এটা পাম্পটাম কিছু দেইনি, যা সামনাসামনি আছে সেটাই বলে, আনিজি লাগার কিছু নাই। সো এইখানে একটা শো হয় ইয়াতেও, মানে ডাঙ্গুলিতে, সেটা হচ্ছে শোর নাম হচ্ছে 18+। সো এইটা শুনেও অনেকে বলে 18+, তার মানে এটা দুষ্টামি টাইপের একটা শো, বাট নট লাইক দ্যাট। এখানে 18টার বেশি কোশ্চেন করা হয়, এই কারণে বলা হয় 18+। সো সেই ব্যাপারটা এখন একটু জানতে চাই। এই নিউজ ক্যারিয়ারের পাশাপাশি তুমি তো হচ্ছে এখন একটা বেসরকারি ব্যাংকেও জব করো। সো এই ব্যাংক জব, তারপরে নিউজ প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে পরিবারকে সামলানো, সবাইকে টেক কেয়ার করা, অনেক রেসপন্সিবিলিটিস, সবকিছু কিভাবে সাবিয়া নিগার দৃষ্টি সামলাচ্ছে? দুটা কাজ করতে গেলে একটু হেক্টিক হবে, এটা যারা করে তারা জানে, আর যারা দেখে তারা একটু মানে অবাক হয়, কেউ কেউ, আবার কেউ কেউ একটু নেগেটিভলিও দেখে। এটা বোথ সাইড থেকে আমি ফেস করি। লাইক ধরো আমার দুটা কাজের জায়গাতেই যদি আমি সাপোর্ট না পাই, তাহলে আমি দুটা কাজের একটাও করতে পারবো না। ব্যাংকের কাজের কোনো টাইম স্কেডিউল নাই। হ্যাঁ, আমি ঢুকছি অন টাইম, কিন্তু আমি কখন বের হব এটা মানে ঠিক নাই অ্যাকচুয়ালি। একদিন হয়তো সবাই জানে যে ব্যাংক সকাল 10টা থেকে 6টা পর্যন্ত হয়, কিন্তু আমাদের দেখা যায় আমরা সকাল 9:30টায় ইন করছি, কিন্তু বের হচ্ছি 7:30, 8টা, 9টা। এমনকি লাস্ট ইয়ারে এমনও হয়েছে রাত 11:15টার সময় অফিস থেকে বের হয়েছি, ব্যাংক থেকে লোন ডিসবার্স করে দেন আমাকে বের হতে হয়েছে। এটা রেকর্ড আছে। সো ইট ডিপেন্ডস অন লাইক প্রেশার, কাজ, সব কিছু মিলিয়ে ডিপেন্ড করে সব কিছুর উপর। আর ব্যাংক থেকে যদি আমি আমার টাইম মতো বের না হতে পারি, তখন আমি আমার নিউজ স্কেডিউল মিলাতে পারি না। আবার নিউজের স্কেডিউলটাও আমার ওইভাবেই করানো হচ্ছে, বা আমি রিকোয়েস্ট করে করছি যে আমার এই টাইমে নিউজটা না দিলে বেটার, বিকজ আমি তো ওই টাইমে অফিসে অ্যাভেলেবেল থাকতে পারবো না। মানে 7টা নিউজটা যদি 7টা নিউজে আমার জন্য খুব প্রেশার হয়ে যায়। যখন 7টা নিউজ থাকে তখন আমাকে অফিস থেকে আর্লি বের হয়ে তারপর যাওয়াটা, এটা আসলে ডেলি বা উইকে 1-2 দিনও পসিবল হয় না। তো 7টা নিউজটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বা বলি, রিকোয়েস্ট করে বলি। এই জন্য আমি 10টা নিউজটাই বেশি পড়ি, রাতের নিউজটাই বেশি পড়া হয়। আর উইকডেজে লাইক ধরো ফ্রাইডে ও স্যাটারডেতে যে কোনো একদিন আমি ডে টাইমটা চুজ করি পড়ার জন্য। সো একসাথে 2-3টা নিউজ আমার তখন কভার করি।
তো সবকিছু আসলে এমন ভাবে সামাল দিচ্ছে, তো অনেকে আসলে লোভী হয়ে যাবে যে উনি যদি আসলে জিনিস হয় যে দুটা কাজ করতে যে নিজের জন্য আর টাইম পাওয়াটা মুশকিল হয়ে যায়। যেমন তোমাকে এইটুকু বসে যে আমি তোমাকে একটু কথা বলবো তার জন্য আমার 2 দিন কিন্তু লাইক চেঞ্জ করতে হয়েছে। সো তারপরেও যে আমরা ফাইনালি পাইছি, হ্যাঁ ইনফ্যাক্ট ইউ নো যে আমি এখান থেকে সোজা নিউজে যাব, আমার রাত 10টায় নিউজ আছে। তার মানে ওই তারাটা কিন্তু সব সময় থাকে, ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলতে থাকে, এটার পর এটা, এটার পর এটা, ওটার পর ওটা, এবং টাইমলি যেতে হবে। সেটা হলো নিউজে এখানে শুটিং করতে এসেছি বা অন্য কাজে বা ব্যাংকের কাজে অন্য যে কোনো ডিসিপ্লিনের কাজে হয়তো বা লেট করলে বলা যায় আচ্ছা লেট হচ্ছে, জ্যামে আছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট নিউজের ক্ষেত্রে তুমি যখন অন এয়ারে হবা একটা ফিক্সড টাইমে তোমাকে অন এয়ার হতে হবে। You cannot say that যে আমি ট্রাফিকে ছিলাম আর অন্য কাজ ছিল আর কিছুই না। মানে এটা দেশের যদি একটা জিনিস সময় মতো যায় সেটা হলো নিউজ। কিন্তু অনেকেরই ধারণা যে নিউজ রেকর্ডেড যায়, কিন্তু এই জিনিসটা ধর আমি তো অনেক ব্যাংকের কাজের জন্য আমাকে অনেকের সাথে দেখা হয়, আমার অনেক ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়। সবার দুটা কোশ্চেন, একটা হচ্ছে আমরা কি নিউজ মুখস্থ করে পড়ি কিনা, আর আরেকটা হচ্ছে যে আপনাদের নিউজ কি রেকর্ডেড হয় কিনা। তো এই দুটার এক্সপ্লেনেশন দিতে দিতে আমি বুড়ো হয়ে যাচ্ছি। এটা নিয়ে ভালো কন্টেন্ট বানানো যাবে যে মুখস্থ আমরা পড়ি না। এমনও আসলে অনেক অভিজ্ঞতা। এইবার একটু জানতে চাই কয়েকটা, দেখি তুমি কয়েকটা মানে খুবই ছোট্ট ছোট্ট কয়েকটা কোশ্চেনের অ্যান্সার যদি আমরা একটু জিজ্ঞেস করি তোমার কাছে। সেটা হলো তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে ডিপেন্ডস অন মুড। অ্যাকচুয়ালি আমি লাইট কালার খুব পছন্দ করি, আবার সামটাইম এই যে পরে আছি এই টাইপের কালারও পছন্দ করি। ডিপেন্ডস অন মুড অ্যাকচুয়ালি। কোনো লাইট কালার খুব মানে ভালো লাগে আর কি। তোমার পছন্দের উপস্থাপিকা? পছন্দের উপস্থাপিকা ইন এ সেন্স নিউজের? নিউজ আলাদা বলতে পারো, প্রোগ্রাম আলাদা বলতে পারো। ওরকম আসলে পছন্দের উপস্থাপিকা যারা সমসাময়িক সময়ে ছিল সবাই তো আসলে ফ্রেন্ডস, সবাই আসলে কলিগ। যে চ্যানেলে এইভাবে বলাটা আসলে খুব ডিফিকাল্ট। উপস্থাপিকা এটা এই পর্যন্ত ডাবল ফেসে আমরা যতগুলো গেস্ট পেয়েছি মোটামুটি সবাই এই অ্যানসারটিতে অফ দ্য রেকর্ড আমি তোমাকে বলবো আমার পছন্দের উপস্থাপিকাকে আর অপছন্দের উপস্থাপিকাকে। আচ্ছা এইটাও তাহলে কিন্তু আমরা আরেকটা জায়গা জানলাম, সেটা হলো অপছন্দের উপস্থাপিকাও আছে। আছে অবশ্যই আছে। সেটাও হ্যাঁ, সেটাও আমরা সবাইকে কি আর সবার ভালো লাগবে? আমাকেও তো কিছু মানুষের খারাপ লাগতেই পারে, খুব স্বাভাবিক। এখন আসি সেই পয়েন্টে, সেটা হলো তোমার ফ্যান ফলোয়ার্স এর ব্যাপারগুলো একটু জানি। এমন কোনো অপ্রীতিকর সিচুয়েশন পড়া হয়েছে যে নিউজ পড়া হচ্ছে, এর মাঝখানে হয়তো বা রিসেপশনে কেউ এসছে একবার দেখা করবে বা নাম্বারের জন্য রিসেপশনে বারবার ফোন দিচ্ছে, এরকম কোনো ঘটনা থাকলে একটু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, এই এরকম একটা এক্সপেরিয়েন্স ইটিভিতে যখন ছিলাম তখন পেয়েছিলাম। এটা মনে হয় 2010-এর দিকে আমি নিউজ পড়ছি। তো তখন নিউজ রুমে সৌদি আরব থেকে একজন কল করেছে। হ্যাঁ, আমি নিউজ শেষ করে যখন ইয়েতে আসলাম, নিউজ রুমে আসলাম, তো রাশেদ ভাই চিনো? রাশেদ ভাইকে হয়তো চিনবা, রাশেদ চৌধুরী এখন আছে। হ্যাঁ, এখন আবার উনি জয়েন করেছেন। তো ওই সময় আমাদের সময় ছিলেন উনি নিউজ রুম ইয়েতে ছিলেন, সিএনএ ছিলেন। তো রাশেদ ভাই আমাকে বলছে যে তোমার বিয়ের প্রপোজাল আসছে। আমি আমার বিয়ের প্রপোজাল আসছে মানে? বলে কি হ্যাঁ, আমাদের প্রবাসী এক ভাই তোমাকে বিয়ের জন্য প্রপোজাল দিচ্ছে। মানে বলে যে হ্যাঁ, উনি ফোন করছে, ফোন করে বলছে যে এই যে যিনি মহিলা একজন নিউজ পড়তেছে ওনার নাম্বারটা কি দেয়া যাবে, ওনাকে আমার খুব পছন্দ হচ্ছে, আমি ওনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, যাক ভালো প্রস্তাব দিছে। তো এটা মানে নিউজ রুমের সবার সামনে খুব এম্বারাসিং ছিল, যাই হোক মজাও ছিল। আর এমনিতে ইটিভিতে আর চ্যানেল 24-এও এটা হয়েছে যে আমার বার্থডের সময় লাইক কিছু গিফটস পেয়েছি আর কি এরকম। আর একটা প্লাস পয়েন্ট আমার যেটা হচ্ছে যে আমার স্ক্রিনের ফেস আর আমার মানে রিয়েল ফেস মানে সামনাসামনি ফেস খুব একটা বোঝা যায় না। না বোঝা যায় না। আমরা কিন্তু যেই সাবিহানিয়ার দৃষ্টিকে আসলে দেখছি সামনে, আজকের জন্য কিন্তু তার তেমন কোনো প্রস্তুতি নেই। আমি জাস্ট ব্যাংক থেকে শেষ করে তোমার এখানে এসেছি, জাস্ট এসে আমি জাস্ট কফি নিয়ে বসে পড়ছি। যেরকম অবস্থায় আছে এই অবস্থাতে সে আবার অন এয়ারেও বসে যেতে পারবে। আমি এখন জাস্ট চ্যানেলে যাব, যে জাস্ট খালি একটু রেডি হব, রেডি হয়ে আমি নিউজ পড়া স্টার্ট করব। সো এইটা এই যে ডাবল ফেসের ব্যাপারটা, ডাবল ফেস বলতে তো আমরা ম্যাক্সিমাম বুঝি হচ্ছে রূপ। হ্যাঁ, মানে আমার দেখতে কেমন, আমি হচ্ছে হয়তোবা আমাকে স্ক্রিনে এক ধরনের দেখায় আর স্ক্রিনের বাইরে মানে উইদাউট মেকআপ আমাকে আরেক ধরনের দেখায়। তো এখানে একটা পজিটিভ দিক দর্শক, সেটা হলো দৃষ্টি আপু, যে দৃষ্টি আপুর এই দুইটা দৃষ্টি বা দুইটা রূপই এক,
এইটা আসলেই কিন্তু মানে বলার মতো। এমনও আছে ওই কথায় আমরা না যাই, হয়তো স্ক্রিনে এক ধরনের দেখায় কিন্তু স্ক্রিনের বাইরে হয়তো বা তাকে বলতে হচ্ছে যে আমি এই চ্যানেলের নিউজ পড়ি। সো এরকম অনেকেই আছেন। সো এই মেকআপের সম্মুখীন বা ডাবল ফেসের ব্যাপারটা আসলেই অনেকের জন্য যেমন কি রিকগনাইজ করা যেমন কঠিন হয়ে পড়ে, আবার অনেকের জন্য সহজ হয়ে পড়ে, আমরা তাকে দেখতেই পাচ্ছি। এবার তোমার কাছে জানবো সেটা হলো তোমার স্কুল কোনটা ছিল? মর্গান গার্লস হাই স্কুল। আচ্ছা, আর কলেজ? কলেজ ছিল উত্তরা মডেলস। উত্তরা মডেলস। ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি এমবিএ করেছি। আচ্ছা, আর গ্রাজুয়েশন করেছি সাউথ ইস্ট থেকে। সাউথ ইস্ট থেকে। তাহলে এই যে যে আর পড়ালেখা বাড়ানোর কোনো ইচ্ছা আছে, উচ্চতর আরো পড়াশোনা করার কোনো? আমি যখন এমবিএটা করছিলাম তখনই আমি ইয়ানুপসি করতেছিলাম, বুঝছো, যে ও আর শেষ করে না কেন, আমার আর ভালো লাগতেছে না, আমি আর পারতেছি না। ইনফ্যাক্ট ওই সময় যখন এই যে এমবিএ যখন করছিলাম, যেহেতু সন্ধ্যার সময় ক্লাস হতো, সন্ধ্যার সময় নিউজ থাকতো, সো খুব ধীরে ধীরে করতে হয়েছে। শেষ করলাম। করার পরে যেটা হলো যে আমার সাথে যারা ক্লাসমেট বা ফ্রেন্ড সার্কেল যারা হয়েছিল, তো আমাদের কনভারসেশনটা এরকম হতো যে এমবিএ করে কি আমি ডাক্তার হব? হ্যাঁ, এমবিবিএস ডাক্তার, তো এমবিএ করে কি আমি ডাক্তার হব? কেন আমি এমবিএ করতেছি? আচ্ছা, মানে পড়াশোনাটা এই সময়টা অনেক চাপ, একদম ভালো লাগতো না, কিচ্ছু একেবারে বলে বোঝাতে পারবো না যে কি অসহ্য একদম আমার লাগতো। যাদের এমবিএ করার প্ল্যান আছে তারা কিন্তু নিরুৎসাহিত হবে, আমরা নিরুৎসাহিত করতে চাই না। আমি নিরুৎসাহিত, আমি শেষ করেছি, আলহামদুলিল্লাহ আমি শেষ করেছি। কয়েকটা কোশ্চেনের উত্তর তোমার কাছ থেকে একটু শুনি, ঝটপট শুনতে হবে। যা দেব তাই খাবে, পানি দিলে মরে যাবে। যা দেব তাই খাবে, কিন্তু পানি দিলে মরে যাবে। পানি দিলে মরে যাবে? যা দিব তাই খাবে মোটামুটি, কিন্তু পানি দিলে মরে যাবে। কিন্তু পানি ছাড়া খেতে পারবে? যা দিবে তাই খাবে, কিন্তু পানি দিলে মরে যাবে। মানে পানি দিলে মরে যায় এমন কি জিনিসটা? পানি দিলে মরে যায়? হ্যাঁ, পানি লাগবেই, মানে পানি এটার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে এটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, রোধ করতে চাই, তাহলে পানি। আগুন? এক্স্যাক্টলি। অনেক ক্লু দেওয়ার পরে তারপরে চারিদিকে জল নেই, মাঠের মাঝে সবুজ। চারিদিকে জল নেই, মাঠের মাঝে সবুজ। 4 অক্ষরের নাম তার, সেই ফল কি? চারিদিকে জল নেই, জল নেই একটা ফল, চারিদিকে জল নেই কিন্তু সবুজ। আচ্ছা, আবার কাটলে আরো বলে দিই, কাটলে লাল। তরমুজ। এক্স্যাক্টলি। ওকে, তরমুজ খাও তুমি? খুব ফেভারিট। ওকে, আমার খুব ফেভারিট। বাঙিনা তরমুজ। তারপরে হচ্ছে মুড়ি মাখানোতে, আমরা মুড়ি মাখাই না ইফতারে বা অন্য কিছুতে, এটা জিলাপি দেওয়ার পক্ষে না জিলাপি না দেওয়ার পক্ষে? দুইটাই ভাল লাগে, জিলাপি দিলে আরো ভাল লাগে। এমন সে বস্তু পৃথিবীতে নেই, কিন্তু তোমার আমার মুখের কথায় আছে। মানে এমন একটা বস্তু নিয়ে আমরা কথা বলি, ঘোড়ার ডিম। এক্স্যাক্টলি বাবা। মানে আমরা বুঝতে পারছি যে তোমার আসলে টকব্যাকে এত প্রোডিউসারকে ফলো করা হয়, যে প্রোডিউসারের কথা এতভাবে মানে আমরা শুনি যে আমাদের কিছু বললে সেটার উত্তর আমরা মোটামুটি দেওয়ার জন্য স্ট্যান্ড বাই থাকি। আচ্ছা, এইবার আরেকটা দেখি। হাত নেই, পা নেই, কিন্তু লেজ আছে, যেখানে সেখানে ছোটে, জলে মাঠে গাছে। মাছ? সাপ? আমরা তো মাছের এটাকে কানসাকেও মনে করে হাত বলতে পারি, কিন্তু তুমি একটু দেখো যে হাত নেই, পা নেই। আচ্ছা, যাই হোক, সাপটাপ নিয়ে বলো না, আমি খুব ভয় পাই এই প্রাণীটা, আমি একেবারে খুব ভয় পাই। তোমার আসলে সাপ ফোবিয়া আছে, তাই তো? হ্যাঁ, যে কোনো রেপটাইলসই আমার ভয় লাগে, একদম খুব ভয় পাই। তাহলে এই যে যখন তুমি মনে করো যে রাসেল ভাইপার এই কোশ্চেন করে নাও এইবার, তাহলে আমরা মানে ফেসবুকটা ওপেন করা যেত না, রাসেল ভাইপার হাক করে আছে। ও মাই গড। তাহলে তোমাকে যদি এমন মনে করো হঠাৎ করে খুব সুন্দর একটা কন্টেন্ট কেউ পাঠিয়েছে, কিন্তু লাস্টে আমরা দেখি না যে তোমাকে এটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, সো লাস্ট পর্যন্ত এরকম দেখে যদি তোমাকে এরকম করে ভয় পাবো, আর কি হবে? এমন হতে পারে যে আমি দেখেছি এমন কেউ যে আমার কাজিন ওর ফোনটা এরকম ফেলে দিল, ফোনটা ভেঙে গেল। অনেকবার হয়েছে। আমি সাপে ভয় পাই। তাহলে সাপে ভয় থাকলে তুমি সাঁতার পারো? সাঁতার পারি, কিন্তু বেশি পানিতে হাপুস করি। তাহলে এমন একটা জিনিস, যে জিনিস মানুষকে দিতে চায়, হয়তো বা কেউ ইচ্ছে করে দেয়, অনিচ্ছায় দেয়, কিন্তু সেটা মানুষ সৃষ্টি করতে পারে না, সেটা বন জঙ্গলে থাকে এবং কবর পর্যন্ত থাকে, সেটা দেয়, কবর পর্যন্ত সেই জিনিসটার ব্যবহার হয়। করুই পাতা? বাঁশ। ও, আমরা
এই বিষয়গুলো জানার পরে আরেকটা বিষয় একটু জানতে চাই, সাবিহা নিয়ার দৃষ্টি, এই দৃষ্টি নামটা কার দেয়া? আমার দাদার দেয়া। আর সাবিহা? সবটাই আমার দাদার দেয়া। সাবিহা নিগার দৃষ্টি, এটা একটা সুন্দর মিনিং আছে। আচ্ছা। সাবিহা মানে হচ্ছে সুন্দর, ওকে, দেখতেই পাচ্ছি। নিগার মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র। আর দৃষ্টি মানে ভিশন। আমার আমরা পুরোটা বললে কি হচ্ছে? সুন্দর সমুদ্র দেখা, দেখা, সুন্দর সমুদ্র দেখা। তার মানে দাদাকে পেয়েছেন? মানে হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, দাদার আদর। আমার কাজিনদের সবার নামই চোখ দিয়ে বেসিক্যালি। আমার কিরকম একটু শুনি, মানে আমার বড় বোনের নাম নয়ন। নয়ন? হ্যাঁ, আমরা তো বেসিক্যালি শুনি নয়ন নামটা আসলে ছেলেদেরই, কিন্তু আমার বড় বোনের নাম নয়ন। নয়ন না হয়ে ছেলেদের, মানে নয়ন নাম না হলে হয় হচ্ছে কাজল, এরকম মেয়েদের কাজল আছে। তো আমরা যতগুলো ভাই বোন আছি মানে দাদার সাইডের, তো আমার দাদার সবাইকে এভাবে তার চোখ স্পেশালিস্ট, মানে সবার চোখ তাহলে ভালো থাকা উচিত ছিল। মানে সবার চোখই খারাপ কেন? দৃষ্টি মানে অতিরিক্ত দৃষ্টি কেন? আলহামদুলিল্লাহ বলতে গেলে সবাই চশমা পরি আমরা, কেউই ঠিকমতো চোখে দেখি না, কিন্তু সবার নাম হচ্ছে চোখ দিয়ে। আচ্ছা, এক শুনলাম হচ্ছে দৃষ্টি, নয়ন। হ্যাঁ, আমার আরেক কাজিনের নাম জ্যোতি, আরেক কাজিনের নাম আখি, আরেক কাজিনের নাম কর্নিয়া, একজন হচ্ছে রেটিনা, একজন হচ্ছে কাজল সুরমা। তার মানে চোখের আশেপাশ দিয়ে আশপাশ দিয়ে গেছে। আবার সবাই চোখেও একটু একটু, মানে সবাই বলতে গেলে একটু না, মানে লাইক আমি যেরকম চশমা ছাড়া খুব কমই দেখি আর কি, চশমা ছাড়া আমার জন্য একটু ডিফিকাল্ট মুভ করা। আচ্ছা, আপনি তো মানে স্ক্রিনেও চশমা পরেন? স্ক্রিনে চশমা পরি, লেন্স পরি, বাট উইদাউট চশমা বা স্পেক্স আমি দেখি না প্রপারলি। তো কোনটা আসলে যারা নতুন আসতে চায় নিউজ প্রেজেন্টেশনে বা সংবাদ উপস্থাপনায় বা ব্যাংক জবে, তাদের ক্ষেত্রে ছোট্ট করে আপনার কিছু পরামর্শ থাকতে পারে কিনা? আচ্ছা, অনেকেরই ধারণা চাইলেই নিউজ প্রেজেন্টার হওয়া যায়, খুব ইজি একটা কাজ। হ্যাঁ, চাইলে যে কোনো কিছুই করা যায়, তবে তার জন্য ডেডিকেশন লাগবে সবার প্রথম। যে আমি যে কোনো কাজের ক্ষেত্রেই বলবো, সেটা শুধু যে নিউজের জন্য তা না, আমি আগে নিউজেরটা বলছি, পরে ব্যাংকের কথা বলবো। যদি কেউ নিউজ প্রেজেন্টেশনে সত্যিই আসতে চায়, তাহলে তাকে ডেডিকেশন নিয়েই এটা চিন্তা করতে হবে যে না, আমি একজন নিউজ প্রেজেন্টার হতে চাই। তবে এখন এই ট্রেন্ডটা নতুন করে আবার স্টার্ট হয়েছে, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, যে শুধু নিউজ প্রেজেন্টেশনে আসার থেকে বেটার যে আমি একজন নিউজ রুমের কর্মী হিসেবে কাজ করব। একটা নিউজ রুমে কাজ করলে কি হয়, নিউজের যেই ফিলটা, যে নিউজ বোঝার যে ব্যাপারটা, বা আমি যে নিউজ করতে পারছি, নিউজ পড়তে পারছি, নিউজ বুঝতে পারছি, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আর নিউজ প্রেজেন্টেশনের এখন অনেক কোর্সেস আছে, সেই কোর্স করেও অনেকে নিউজ প্রেজেন্টেশনে আসতে পারে। আমারও তো শুরু হয়েছে নিউজ প্রেজেন্টেশনের কোর্স দিয়ে, যদিও আমার ওই কোর্সের থেকেও বেশি আমাকে হেল্প করেছে আমার সিএসবির থেকে আমার পাওয়া যেই ট্রেনিংটা ছিল সেটা। তো যদি কারো এই ধরনের স্কোপ থেকে থাকে যে নিউজ প্রেজেন্টেশনের কোর্স করে সে একটা চ্যানেলে জয়েন করতে পারবে, বা ওই সুযোগ তার আছে, সুযোগ অবশ্যই আছে, যে কোনো চ্যানেলেই যে কেউ চাইলেই জয়েন করতে পারে যদি সে মন থেকে চায় বা তার সেই কোয়ালিফিকেশনটা ম্যাচ করে, তখন তাকে ওইটা মাথায় নিয়ে জয়েন করা উচিত যে আমি আগে নিউজ রুমে কাজ শিখবো, তারপরে আমি নিউজ প্রেজেন্টার হব। টোটালি একটা নিউজ পারসন হলে এটা আসলে প্রত্যেকটা মানে ক্ষেত্রেই প্রয়োজন আছে, যে আমি ওভারঅল না জেনে শুধু সেটে বসে গেলাম, এটা আসলে ভালো হয় না। আজকে তো আপনার নিউজ আছে, সো আপনি আজকে প্রিপারেশন কি আছে? মানে আপনি এখন বলতে পারবেন যে আপনার আজকে কি কি হেডলাইনস হতে পারে, কি কি? না, আমি নিউজের এখনো তো আমি দেখিই নাই। হ্যাঁ, ফেসবুক থ্রুতে কিছু নিউজ আমি জানি, সো ওইটা আমি জাস্ট জানছি, মানে বলতে চাচ্ছি যে এই যে প্রেজেন্টেশনের আগে আমাদের যে ব্যাক ইন্ডিয়া হয়তো বা একটু হেডলাইনস দেখা বা পোর্টাল দেখা, নট অনলি হেডলাইন দেখা, আমার যেটা হয় যে 2 ঘন্টা আগে আমাদের রিপোর্টিং টাইম, যে 2 ঘন্টা 3 ঘন্টা আগে। তো আজকে হয়তো আমার একটু লেট হবে, যেহেতু আমি এখান থেকে তারপর যাব, যে আমার হয়তো 30 to 40 মিনিটস লাগবে রেডি হতে। তারপর আমি নিউজ রুমে চলে যাব, নিউজ রুমে যেয়ে আমি নিউজটা একটু দেখবো, দেখে দেন আমি স্টার্ট করব। সো সারাদিনে হয়তো বা আমি যারা নতুন আসতে চাই, আমি সবসময় বলি যে আপনারা পত্রিকার সাথে বা টেলিভিশনের সাথে একটা পোর্টাল আপনি দেখলেন, সো এবং বিশ্বাসযোগ্য গণমাধ্যম থেকে আসলে আমার যে অভ্যাসটা ছিল, বলেছিলাম শুরুতেই যে পত্রিকা পড়ার যে অভ্যাসটা, এটা আমাকে অনেক হেল্প করেছে, যেটা লাইক সবাইকেই করবে, যে জোরে জোরে পেপার পড়া। জোরে জোরে পেপার পড়লে যেটা হয় যে উচ্চারণ ঠিক হবে, নিজের পড়াটা নিজে আমি
কন্ট্রোল করতে পারবো, শুনতে পারবো যে আমার কোন জায়গায় কোথায় পজ দেওয়া দরকার আছে, বা কিভাবে আমি নিউজটা পড়লে বা কিভাবে আমার প্রেজেন্টেশনটা আরেকটু ইমপ্রুভ করতে পারি, সব নিজে নিজেই করা পসিবল যদি আমি পেপারটাকে জোরে জোরে পড়ে, আর সামনে যদি এখন তো মোবাইল দিয়ে খুব ইজিলি রেকর্ড করা যায়। এবার জানতে চাই যে লাইভ চলাকালীন এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করতে চান, বা খুব অপ্রস্তুত ছিলেন তারপরে হচ্ছে এটাকে হ্যান্ডেল করতে হয়েছে? নিউজ চ্যানেলে তো কাজ করি, নিউজ চ্যানেলে তো লিটারালি দেখা যায় দেয়ার ইজ নো রানডাউন। নো রানডাউন বলতে গেলে ম্যাক্সিমাম টাইমে হয় এরকম। যখন ধরো কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, বা ধরো একটু লাইভ হচ্ছে, এরকম কন্টিনিউয়াস লাইভের উপর দিয়ে যাচ্ছে, তো ওইটা না একটা মাইন্ডসেট যে, আর আমি যখন জানছি যে এই ঘটনাটা ঘটতেছে ওইখানে, তো ওটা ওই যে বললাম তো মাইন্ডসেট, যে হ্যাঁ আমি যদি এই কোশ্চেনগুলোই করি, আমি জানি যে হ্যাঁ এই কোশ্চেনগুলো করলে এই আনসার আসতে পারে, বা অন্য আনসারও আসতে পারে। আসলে ওই যে নিউজ সেন্সটা থাকলে এরকম যে কোনো লাইভ সিচুয়েশন, এখন যেরকম আমি পার্ট টাইমে নিউজ পড়ছি, অল্প টাইম আমাকে নিউজের জন্য দিতে হচ্ছে জাস্ট বিকজ আমি আরেকটা কাজ করি ওইটার জন্য, কিন্তু আমি কিন্তু একটা লং টাইম ফুল টাইমার ছিলাম, নিউজের সাথে ছিলাম, যেটা আমাকে এখন সাপোর্ট দিচ্ছে। সোশ্যাল মিডিয়া আর প্র্যাকটিক্যাল লাইফ, এই দুইটাকে তুমি কিভাবে দেখো? ওকে, সোশ্যাল মিডিয়াতে আমি খুব একটা অ্যাক্টিভ না, সেটা সবাই কম বেশি জানে। হ্যাঁ, এমন না যে একেবারেই ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ কম, মানে লাইক ধরো না তুমি অ্যাক্টিভ, বাট তুমি হচ্ছে পোস্টিং বা না, ওইটাই বললাম যে আমি খুব একটা অ্যাক্টিভ এইগুলাতে না, খুব একটা অ্যাক্টিভ আমি না। মানে সোশ্যাল মিডিয়ার জায়গাটা তো হচ্ছে ওই যে নিজেকে এক্সপ্রেস করার জায়গা, নিজেকে বোঝানোর জায়গা, দেখানোর জায়গা। আমার কাছে আসলে নিজেকে কখনোই সবার সামনে মানে ওভাবে এক্সপোজ করে দেখানোটা খুব একটা পছন্দ না, তো এই জন্য আমি একটু ইন্ট্রোভার্ট থাকার চেষ্টা করি। সাবিহা নিগার দৃষ্টি তিনি কোন শব্দটি নেবেন, সেলিব্রিটি আর আর্টিস্ট আর পারফর্মার? পারফর্মার সবচেয়ে সেফ। ওকে, তো সেলিব্রিটি আমরা অনেকেই দেখি যে একটা পর্যায়ে মানুষ যখন চেনে, বা এটা আপনার কাছে কেমন লাগে? আমি একটা জিনিস বলি রিশান, সেলিব্রিটি তুমি যদি মানে তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে আপু আপনি কি সেলিব্রিটি অর পারফর্মার অর আর্টিস্ট, সেলিব্রিটি আমি অন্যদের কাছে হতে পারি, আমি আমার নিজের কাছে সেলিব্রিটি না। হ্যাঁ, অন্যদের কাছে হতে পারি যদি সে আমাকে ওভাবে কাউন্ট করে। আর্টিস্ট আমি না, কজ আমি নিউজে কাজ করি। হ্যাঁ, নিউজ আর্টের সাথে রিলেটেড না, বাট পারফরমেন্সের সাথে রিলেটেড। নিউজ ইজ এ পারফরমেন্স, নিউজ ইজ এ নলেজ, নিউজ ইজ লাইক কি বলবো, আমার তো মনে হয় ইম্পর্টেন্ট জব না, ইম্পর্টেন্ট জব না, আমার মনে হয় যে ব্লাডের মধ্যে এখন নিউজটা মনে হয় ঢুকে গেছে, যে আমার মনে হয় যে এতদিন ধরে নিউজ পড়ছি তো একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে আমি। আচ্ছা, এখন এইখান থেকে একটা ক্লু নিয়ে যাই, ঠিক কবে মনে হবে সাবিনা, মানে তোমার মনে হবে যে আর নিউজ পড়বো না? এটা আমার প্রায় দিনই মনে হয়। হ্যাঁ, এখনই আমার এটা মানে সব সারকামস্টেন্সেস বা চাপ, বা এখন তোমার মনে হচ্ছে এরকম কিছু মিলে মনে হয়? নিউজের যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, যে এখন সিনিয়র নিউজ প্রেজেন্টার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, হোয়াট নেক্সট? হ্যাঁ, আমি যদি এখন ধরো আমার জায়গাটাতে হোল্ড হয়ে বসে থাকি, তাহলে আমার যে নেক্সট জেনারেশন তার পজিশনটা কি হবে? হ্যাঁ, আমি যদি জায়গাটা না ছাড়ি, সেই জায়গাটাতে আসাটা তার জন্য ডিফিকাল্ট হবে, সময় বেশি লাগবে। তো আমার মনে হয় মানে স্পেশালি নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে একটা সার্টেন টাইম পরে তাকে হয় অন্য মিডিয়ারই অন্য কোনো একটা সেক্টরে কাজ করতে হচ্ছে, অথবা ছেড়ে দিতে হচ্ছে। তো যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই করে। আরেকটা জিনিস, এই মিডিয়া রিলেটেড যে জব, এই জবগুলোতে যদি হঠাৎ করে তোমাকে বলে বসে যে আজকে যেমন তোমার নিউজ আছে, হঠাৎ না তোমার নিউজই আছে, স্কেডিউল নিউজ আমার, তোমাকে হঠাৎ বলে দিল যে দৃশ্যে আজকে আপনার নিউজটা পড়তে হবে না, আজকের দিন গেল, এরপরে হঠাৎ তোমাকে কল করছে না, সেই ব্যাপারগুলা ঘটে না তা না, ঘটে। সো এই ব্যাপারগুলো আসলে মানে গণমাধ্যমের সুরক্ষা যে বিষয়টা খুবই মানে কি বলবো, আমরা যদি একটু মানে তুমি আমি একই প্রফেশনে আছি, এটা বলতে বাধা নাই যে এই আমাদের এখনো জার্নালিস্ট হিসেবে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রেও কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্নবিদ্ধ জায়গায় এখনো রেখে দিছে। সো এই বিষয়টাকে তুমি কেমন দেখো? মানে তারা নিউজ প্রেজেন্টারদের জার্নালিস্ট
কোঠায় তারা রাখতে চায় না বা দিতে চায় না, সেই বিষয়টাকে আসলে কিভাবে দেখো? এটাও এক ধরনের মাইন্ডসেটই ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটা একটা কম্বাইন্ড মাইন্ডসেট। যারা জার্নালিজমে শুরু থেকে শুধু জার্নালিজমেই আছে, যারা হয়তো নিউজ মানে প্রেজেন্টেশনের দিকটাতে নাই, শুধুমাত্র জার্নালিজমটাই করছে বা রিপোর্টিংটা করছে বা এডিটিং করছে বা নিউজ রুম এডিটর হিসেবে কাজ করছে, তাদের এই মাইন্ডসেটটা মানে ক্রিয়েট হয়ে আছে অলরেডি যে জার্নালিজম শুধু তারাই করছে। কিন্তু এইটাও এক ফ্যাক্ট যে তারা যে জার্নালিজমটা করে বা রিপোর্টিংটা করে নিয়ে আসছে সেটা প্রেজেন্ট তো করছে প্রেজেন্টার। She or he also the part of this reporting or news. তো তাকেও সমানভাবে সেই সম্মানটা দেওয়া উচিত। এই জন্য আমি তোমাকে বললাম যে নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে শুধুমাত্র নিউজ প্রেজেন্টারকেই মানে দেখা যায় গান পয়েন্টে রাখা হয়। যে কোনো ভুল বা যে কোনো খারাপ, যে কোনো ভালো, সব কিছুর জন্য লায়াবল হচ্ছে নিউজ প্রেজেন্টার, কারণ তাকেই দেখা যায়। পেছন সাইডে কি হলো কেউ কিন্তু এটা দেখছে না। এই লায়াবিলিটিসটা বলবো আমি, এটা একটা লায়াবিলিটি যে আমার উপরে অনেক দায়িত্ব। হ্যাঁ, যেহেতু আমাকে সবাই দেখছে, আমার কথাই মানুষ বিশ্বাস করছে, তো আমাকে ওইভাবেই বলতে হবে। আমাকে ওই ভুল, ওই রাইট, ওই খারাপ ভালো সব মিলিয়ে আমাকে প্রেজেন্টেশনটাকে এমন অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্ট করতে হবে যাতে আমার ভেতরে কি তোলপাড় হচ্ছে সেটা বোঝা না যায়। এমনও হয়েছে যে নিউজ পড়ছি, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হ্যাঁ, এমন কোনো একটা নিউজ ছিল বেশ কিছুদিন এরকম আমার হয়েছে। কিছুদিন আগেই যখন ওই যে সাইদের নিউজটা যখন পড়ছিলাম আমি, লাইক যখন নিউজটা হচ্ছিল আমি নিজের অজান্তেই আমার এই পর্যন্ত চোখে পানি চলে আসছে। তো প্রডিউসার দেখেছে কিন্তু কিছু বলার নাই, কারণ আমি অন এয়ারে, আমি চোখটা মুছতে পারছি না। হ্যাঁ, চোখে পানি চলে এসছে, বাট স্টিল আমি নিউজটা কন্টিনিউ করে গেছি। তো দেখা যায় যে এরকম অনেক হার্ড নিউজ, অনেক সফট নিউজ, অনেক কমপ্লিকেটেড ক্রিটিক্যাল নিউজ যায়, এগুলো যায়, সবার উপর দিয়েই যায়। এটা ট্যাকেল দেওয়াটা একটা মানে এইখানে তুমি একটা আর্ট বলতে পারো। ট্যাকেল দেওয়াটা একটা আর্ট, ট্যাকেল দেওয়া একটা সাহস। এটা খুব সাহসের ব্যাপার যে আমি এই জিনিসটা ট্যাকেল দিতে পারছি। এমনও হয়েছে যে আমার এই বছরের শুরুর দিকে সেপ্টোপ্লাস্টির একটা সার্জারি হয়েছিল, আমার সাইনাসের একটা সার্জারি হয়েছিল। তো তখন আমার জাস্ট নাকের ভেতরের সার্জারি, তো তখন ওটার যে ব্যান্ডেজটা ছিল ওটা ওপেন করা হয়েছে। তারপরও ব্লিডিং হতো, মাঝে মাঝেই ব্লিডিং হতো। নিউজ পড়ছিলাম, ধরো 15-16 দিন পরে আমি নিউজে জয়েন করেছি, নিউজ পড়ছি, আমার এই পর্যন্ত ব্লাড চলে আসছে, বাট আমি কন্টিনিউ নিউজ পড়ে যাচ্ছি। প্রডিউসার আমাকে বলছে দৃষ্টি ব্লাড। তারপর আমি কি করলাম, নিউজে জাস্ট এভাবে সরিয়ে দিয়ে আমি নিউজটা কন্টিনিউ করলাম। এটা জাস্ট একটা নরমাল একটা। তো এই যে মানে লাইভ পারফরম্যান্সের সময় আসলে কিছু করার নেই ক্যামেরার সামনে। তুমি যে কোশ্চেনটা আমাকে করেছিলা এটার একটা উত্তর দিয়ে মানে বলা উচিত, যেটা হচ্ছে যে ওই নিউজ প্রেজেন্টারদেরকে মানে জার্নালিস্ট হিসেবে কাউন্ট করার যে বিষয়টা, এটা আসলে ওই যে সবার মাইন্ডসেট সম্মিলিত একটা কাজই হচ্ছে নিউজ প্রেজেন্টেশন। একটা রিপোর্টিং একটা সবার প্রচেষ্টা। হ্যাঁ, যে রিপোর্টিংয়ে যায় তার অনেক কষ্ট হয়, আমরা জানি। সে রোদে পুড়ে যাচ্ছে বা বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তাকে অনেক কষ্ট করে রিপোর্টটা কালেক্ট করতে হচ্ছে। রিপোর্টটা কালেক্ট করার পরে তাকে রিপোর্টটা মেক করতে হচ্ছে। তারপর সেটার আবার ক্যামেরা পার্সন যে থাকে তারও অনেক কষ্ট হয়। হ্যাঁ, যে প্রেজেন্টার থাকে যেহেতু সে একদম লাস্ট পার্টে আসে, তার কষ্টটা হয়তো কিছুটা কম হয়, কিছুটা অনেকটাই কম হয়। হয়তো 20% কষ্ট হয় প্রেজেন্টারের, 80% কষ্ট বাকিরা করে দিচ্ছে, রিপোর্টাররা করে ফেলছে, তাদের কাজটা ওভাবে তারা করে দিচ্ছে। কিন্তু ওই 20% কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি যে এত কষ্ট করে আমাকে রিপোর্টটা বানিয়ে দিলা, আমি যদি সেটাকে প্রপারলি প্রেজেন্টই করতে না পারি তাহলে তো তোমার রিপোর্টটাই বৃথা হয়ে গেল, রিপোর্টটাই তো আমি শো করতে পারলাম না। যেহেতু আমরা বলছি আসলে ইটস এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। আমরা একটা টেলিভিশন চ্যানেলে যদি ধরি 300 থেকে 400 মানুষ কাজ করে। একটা ড্রাইভার থেকে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ক্যামেরা পার্সন সবাই মানে ইচ এন্ড এভরিওয়ান কিন্তু একটা প্যাকেজ বা একটা উভের জন্য কিন্তু মানে পার্ট। তো সেক্ষেত্রে আমি তুমিও কিন্তু যে সংবাদকর্মী বা প্রেজেন্টার হিসেবে পার্ট, কিন্তু আমাদের ওই সংযুক্তির ক্ষেত্রে আবার আমাদেরকে বলা হচ্ছে ইউ আর নট দিস পার্ট। তো এইটা আসলে আমাকেও যেমন আসলে ভাবায়, খারাপ লাগে। আবার অনেক ক্ষেত্রে তারা কিভাবে আসলে বিষয়টি নিয়ে আমি জানি না, হয়তোবা কোনো না কোনো ভাবে এটা সংযুক্তি আসলে হবে, যেহেতু ইটস এ টিম ওয়ার্ক। আমরা বলছি এটা একটা মাইন্ডসেট। আমি বারবারই বলবো, যদি আমরা আসলে এই জিনিসটা নিয়ে কথা বলি, কখনো যদি সুযোগ হয় বলার মতো,
যে নিউজ প্রেজেন্টাররা শুধুমাত্র নিউজটা পড়েই ওখানে তার দায়িত্ব শেষ না। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, যেটা হলো যে এটাকে বলছে যে আচ্ছা দিচ্ছি রেডিমেড আপনি পড়ছেন, সেটা একটা, কিন্তু একজন রিপোর্টার সারাদিন রিপোর্টিং করে এসে ওই প্যাকেজটি বানানোর পরে তারপরে তার আসলে প্রেজেন্টেশনে যাওয়াটা, তার শারীরিক মানে যেই কর্মক্ষমতা আছে প্রতিদিনে 8 ঘন্টার বেশি, আসলে 8 থেকে 10 ঘন্টার বেশি আসলে কেউ এভাবে কাজ করতে পারে না। এটা নিউজ চ্যানেলের ক্ষেত্রে প্রযোজ্য না কথাটা, হ্যাঁ। যেমন নিউজ চ্যানেলে অনেক রিপোর্টার প্রেজেন্টেশনে কাজ করে, হ্যাঁ। আমি যখন সিএসবি তে ছিলাম আমি কিন্তু করেছি, যে রিপোর্টিং করে এসে আমি নিউজ পড়েছি। তো ওইটা আসলে যদি কারো ভালো লাগার জায়গা থেকে থাকে, এখন যেটা আমি একটু বলতে যাচ্ছিলাম সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো এখন রিপোর্টিং কাম প্রেজেন্টেশন যারা করছে তাদের ম্যাক্সিমামই দেখছি যে যেদিন তাদের প্রেজেন্টেশন থাকছে সেদিন তাদের রিপোর্টিং থাকছে না। এটা হয় কিছু কিছু রিপোর্টারের ক্ষেত্রে হয়, কিন্তু সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। তো সবকিছু মিলে আসলে আমরা যেটাই চাচ্ছি অন্তর্ভুক্তিটা যাতে থাকা হোক। আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, আমরা লাস্টের দিকে চলে আসছি। একেবারেই যেই কোশ্চেন আসলে না জানলেই না, কেউ যদি মনে করো যে তোমার নিউজ শেষ, কেউ যদি তোমাকে একদম মনে করো যে আজকে সাবিহানিয়ার দৃষ্টির সাথে আমার দেখা করতেই হবে, চ্যানেল 24 এর নিচে চলে আসছে, দেখা করতে হবে মানে করতেই হবে, এবং তোমাকে বলছো যে একজন বসে আছে দেখা করতেই হবে, সেক্ষেত্রে তুমি তোমার এই ভক্তকে চান্সেস দিবা কিনা বা দেখা করবা কিনা? অফকোর্স দেখা করব, কেন দেখা করব না? সে কষ্ট করে এসেছে, ওয়েট করেছে আমার জন্য, যে আমার নিউজটা শেষ হলে সে আমার সাথে দেখা করবে, আমি তাকে ওয়েলকাম করব। তার মানে এখানে কিন্তু যারা আসলে তোমার ফ্যান ফলোয়ার্স আছে, যারা দেখছে দর্শক, তারা কিন্তু স্ক্রিনে, আর আমি আরো বলে দিই, যেহেতু নিউজ লাইভ হয়, তুমি আমাকে বিপদে ফেলে দিচ্ছ রিশান। কোনো বিপদ না, এটা অফ রেকর্ড, যেহেতু নিউজ লাইভ হয়, সো লাইভ দেখছেন মানে কোন প্রেজেন্টারকে, তার মানে সেই স্টুডিওতে আছে, সেই স্টুডিওতে আছে, সে চ্যানেলে আছে। যে কোনো প্রেজেন্টারই এটা আসলে খুব উইলিংলি অ্যাকসেপ্ট করবে যে তার সাথে কেউ দেখা করতে গেছে আর সে দেখা করবে না, এটা হবে না। সে অবশ্যই তার সাথে দেখা করবে, আমি স্পেশালি দেখা করবই, তার সাথে আমি কথা বলবো, গল্প করব। গুড, এটা অনেকে অ্যাপ্রিশিয়েট করে না, অনেকে একটা আলাদা ধরনের সেলিব্রিটিজম যদি বলি। আমি তোমাকে শুরুতেই বলেছি আমি কিন্তু ওরকম মেন্টালিটি আমার না। সো আজকে আমরা ডাবল ফেসের এই পর্বে দৃষ্টি আপুর অনেক, বলবো দুইটা ফেস না, তার বহু ফেস নিয়ে আমরা জানলাম, বহুরূপী একজন দৃষ্টি আপু সম্পর্কে জানলাম। অবশ্যই ভালো লেগেছে। তোমার যদি শেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। থ্যাংক ইউ সো মাচ রিশান, তোমার প্রোগ্রামটা মানে আমি ভেবেছিলাম একরকম, বাট এসে গল্প করতে করতে যে মানে কখন যে এত সময় পার হয়ে গেল, আমার আই গেস নিউজের টাইমও অনেকটা চলে এসছে, চলে যেতে হবে। ভাল লাগলো এখানে এসে কথা বলে, অনেক দিন পরে অনেকগুলো মানে মেমোরিজ সামনে চলে আসলো কথা বলতে বলতে। আর তোমার এই প্রোগ্রাম যারা দেখবে, এখন তো নিশ্চয়ই অন এয়ার হবে না, কিছুদিন পরে যখন অন এয়ার হবে, যখন দেখবে, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা। আর যারা নিউজের সাথে কাজ করে বা প্রোগ্রামের সাথেও যারা কাজ করে, অন এয়ারে যারা থাকে, তারা মানে লাইক একটা ভালো লাগার জায়গা থেকে কাজ করে, আপনাদের ভালোবাসার জায়গাটা পাওয়ার জন্যই আসলে কাজ করে। তো এই ভালোবাসা বা ভালো লাগাটা কন্টিনিউ করবেন, যদি ভালো লেগে থাকে সেটাই আমরা অ্যাপ্রিসিয়েট করি, বা আমাদেরকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন সেটাই আমাদের সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আপা। থ্যাংক ইউ।